নমস্কার বন্ধুরা, আপনাদের সুস্বাগতম জানাই সাহিত্য পিটকের আরও একটি উপস্থাপনায়। আজকে আমাদের নিবেদন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ভুতুড়ে বই। মানুষের জীবনে এমন সব ঘটনা ঘটে যার কোনো মানে পাওয়া যায় না। ভাবতে গেলে দিশেহারা হয়ে যেতে হয়। কেন ঘটল কে জানে বলে চুপ করে বসে থাকা ছাড়া আর উপায় নেই। সেরকম ঘটনা যে সকলের জীবনে সবসময় ঘটেছে তা নয়। কদাচিৎ কখনো কারো কারো জীবনে হয়তো ঘটে থাকে। আমার জীবনে মাত্র একবার ঘটেছে। গল্পটা বলি, শোনো। বর্ষাকাল, দিবারাত্র ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। কলকাতার পথঘাট সব কাদায় কাদায় একাকার হয়ে গেছে। বাড়ি থেকে বেরোবার উপায় নেই। সেদিন বিকেলে বৃষ্টি একটু ধরেছিল। কয়েকদিন ধরে দিবারাত্র কেমন যেন অন্ধকার, মেঘলা মেঘলা আকাশ আর কুয়াশার মতো গুড়ি গুড়ি বৃষ্টি দেখে দেখে প্রাণ যেন একেবারে হাঁপিয়ে উঠেছে। হঠাৎ যেন একটুখানি সূর্যের আলো দেখা গেল। ছাতি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাব তার কোনো স্থিরতা নেই। মোটরের চাকায় কাদা ছিটকে একদিন আমার ফর্সা কাপড় জামা নষ্ট হয়ে গিয়েছিল। সে কথা আমি আজও ভুলিনি। তাই যথাসম্ভব কাপড় জামা সামলে ফুটপাথের এক পাশ ঘেঁষে সাবধানে চলেছি তো চলেছি। এমন উদ্দেশ্যহীনের মতো কতক্ষণই বা ঘুরব। পথের ধারে উঁচু একটা রকের ওপর সারি সারি পুরনো বইয়ের দোকান। গত কয়েকদিনের বাদলের জন্যে দোকান তারা খুলতে পারেনি। আজ আকাশের অবস্থা একটু ফর্সা দেখে ভরসা করে আবার তারা বই সাজিয়ে বসেছে। ভাবলাম ভালো কিছু বই থাকে তো দেখাই যাক। বই দেখবার জন্যে দাঁড়ালাম। এটা সেটা উল্টে পাল্টে দেখছি। বাজার কদিন ধরে ভারী মন্দা গেছে। দোকানদার যা হোক একটা কিছু কেনাবার জন্যে একেবারে উদগ্রীব হয়ে উঠেছে, কিন্তু ভালো বই একটাও নেই। আকাশটা মনে হলো আবার যেন অন্ধকার হয়ে এসেছে। গুড়গুড় করে একবার মেঘটাও ডেকে উঠল। ভাবলাম কাজ নেই আর বই দেখে, বাড়ি ফিরে যাই। ফেরবার জন্য যেই পিছন ফিরেছি, এমনই অদৃষ্ট আমার হাতের ছাতিটার খোঁচা লেগে রকের ওপর সারি সারি সাজানো বইয়ের থাক থেকে একখানা বই হঠাৎ ছিটকে রাস্তার ওপর পড়ে গেল। ছি ছি, করলাম কি! বইখানা রাস্তা থেকে তুলতে গিয়ে দেখি জলে কাদায় কয়েকটা পাতা তার নষ্ট হয়ে গেছে। দোকানদার হায় হায় করতে লাগলো। দেখলাম এই অবস্থায় বইখানি দোকানদারের হাতে ফেরত দিয়ে চলে যাওয়া আমার উচিত নয়। বইখানা নষ্ট হলো যখন আমারই দোষে, দামটা অন্তত তার দিয়ে দেওয়া ভালো। জিজ্ঞাসা করলাম, কত দাম? দোকানদার বললে, দাম তো বাবু বেশি নয়, 4 আনা দাম। কিন্তু আজ 4 দিন ধরে একটা পয়সার বেচাকেনা হয়নি। বেচারার মুখের অবস্থা দেখে দয়া হলো। পকেট থেকে 4 আনা পয়সা বের করে তার হাতে দিলাম। দেখলাম লোকটি বেশ খুশি হয়ে উঠেছে। তৎক্ষণাৎ বইখানি সে তার কাপড় দিয়ে বেশ করে মুছে একখানি কাগজে জড়িয়ে আমার হাতে দিয়ে বললে, নিন বাবু। ও নিয়ে আর আমি কি করব? বললাম, রেখে দাও তোমার কাছে, কেউ নিতে চাই তো তাকে বিক্রি করে দিও। দোকানদার কিন্তু রাজি হলো না। বইয়ের দাম সে পেয়ে গেছে, সুতরাং বইখানি সে আমাকে গছিয়ে দেবেই। দেখলাম বইয়ের নাম ধর্ম ও জীবন। দূর ছাই, ও বই নিয়ে আমিই বা কি করব? কিন্তু বাধ্য হয়ে নিতে হলো। ভাবলাম দেব কোথাও রাস্তার মাঝখানে ফেলে। এইবার সে এক ভারী মজার কাণ্ড। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বইখানি হাতে নিয়ে চলেছি। খানিক দূর গিয়েই রাস্তার ধারেই বইখানা ছুঁড়ে ফেলে দিলাম।
ফেলে দিয়ে আর সেদিক পানে তাকালাম না, না তাকিয়ে এগিয়ে চললাম। কিন্তু কিছু দূর যেতে না যেতেই দেখি পিছন থেকে একটি ছোকরা ছুটতে ছুটতে আমার কাছে এসে বললে, মশাই শুনুন। ফিরে দাঁড়ালাম। আমায় ডাকছো? ছোকরাটি সেই কাগজ মোড়া বইখানি আমার হাতে দিয়ে বললে, বইখানা আপনার হাত থেকে পড়ে গেল, আপনি বুঝতে পারেননি। বইখানা আমি ইচ্ছে করেই ফেলে দিয়েছিলাম, সে কথা আর বলতে পারলাম না। আবার সেখানে হাতে নিয়েই চলতে লাগলাম। যেতে যেতে বাঁহাতি একটা বাড়ির সম্মুখে দেখলাম রকটা ফাঁকা, কেউ কোথাও নেই। বইখানি ধীরে ধীরে রকের ওপর নামিয়ে দিলাম। ভাবলাম, যার খুশি সে নিয়ে যাবে, আমার ও বইয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার, এবারেও ঠিক তাই। লোকজন কেউ কোথাও ছিল না, অথচ কয়েক পা যেতে না যেতেই দেখি একটি ছোট্ট ছেলে বইখানি হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বললে, বইখানি আপনি ফেলে যাচ্ছিলেন? কি আর করি, হাত পেতে নিলাম বইখানি। নিয়ে ভাবলাম, এবারে কি এমন জায়গায় ফেলবো যেখান থেকে কেউ আর তা দেখতে পাবে না। পাশের একটা গলির ভিতরে ঢুকলাম। রাস্তায় লোকজন খুব কম। ভালোই হয়েছে, এবার আর কেউ দেখতে পাবে না। কোথায় ফেলি কোথায় ফেলি ভাবতে ভাবতে চলেছি। হঠাৎ দেখি রাস্তার পাশেই প্রকাণ্ড একখানা বাড়ি, তারপরেই বাগানের মতো কি যেন একটা প্রাচীর দিয়ে ঘেরা। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। এই উপযুক্ত সময় ভেবে প্রাচীরের ওপর বইখানি হেলাফেলা করে তুলে দিলাম। কিন্তু হাত ছেড়ে দিতেই ওদিকে ঢিপ করে শব্দ হলো। বুঝলাম বইখানি প্রাচীরের ওপারে পড়ে গেছে। আহ, বাঁচলাম, এবার বোধহয় নিষ্কৃতি পাওয়া গেছে। নিশ্চিন্ত মনে এগিয়ে চলেছি, হঠাৎ নারী কণ্ঠস্বরে একটুখানি চমকে পিছনে ফিরলাম। দেখি একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে হাসতে হাসতে আমার দিকে ছুটে আসছে। কাছে আসতেই অবাক হয়ে গেলাম। দেখলাম তার হাতে আমার সেই বই। মেয়েটি বললে, দোতলার জানলায় আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম বইখানি আপনি পাঁচিলের ওপর রাখলেন, ওপাশে পড়ে গেল বলে আর খোঁজ করলেন না বুঝি? কি আর বলবো, মৃদু হেসে বইখানি তার হাত থেকে নিলাম। সর্বনাশ, আচ্ছা ভুতুরে বই তো। ভাবলাম, আমার কাছ থেকে এ যখন কিছুতেই যাবে না, তখন থাক, আর একে ফেলে কাজ নেই, বাড়িতেই নিয়ে গিয়ে রাখি। সেলফের ওপর অনেক বই জড়ো হয়েছে, তারই পাশে তাকেও দিলাম রেখে। মনে মনে বললাম, যেতে যখন চাইলে না কিছুতেই, তখন থাকো। মা ডাকলেন, চা খাবি আয়। পাশের ঘরে চা খেতে গেলাম। চা খেতে খেতেই সন্ধে হলো। বাইরে তখন ঝমঝম করে আবার বৃষ্টি নেমেছে। আমার ঘরে এসে সুইচ টিপে আলো জ্বালালাম। ভাবলাম, এই বাদলা দিনে বসে বসে কিছু পড়া যাক। বই নেবার জন্য সেলফের কাছে এগিয়ে যেতেই বিস্ময়ে একবারে হতবাক হয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম সেই বইখানা আমার টেবিলের ওপর খোলা অবস্থায় পড়ে রয়েছে। দেখে মনে হলো এইমাত্র কে যেন পড়তে পড়তে উঠে গেছে। কিন্তু আমার এ ঘরে এ সময় কেই বা আসবে? বাড়িতে শুধু মা আর আমি। একটা বোন আছে, সেও তো বোর্ডিংয়ে থাকে। বাড়িতে একটা চাকর পর্যন্ত নেই। তবে কি বোর্ডিং থেকে অনিমাই এলো নাকি? মার কাছে ছুটে গেলাম। মা বললেন, কই না, অনিমা তো আসেনি। সেলফ থেকে বইখানা কি পড়ে গেল? বেড়াল ফেলে গেছে? কিন্তু তারও কোনো সম্ভাবনা দেখলাম না। সেলফের যে জায়গায় বইখানি ছিল, সেখান থেকে বেড়ালে ফেলতে পারে না। তাছাড়া ফেললে সেখান থেকে সেটা মেঝেতে পড়তো। টেবিলটা ছিল দূরে, তার উপর পড়তে যাবে কেন? বইটায় হাত না দিয়ে ভালো করে দেখবার জন্য তার উপর ঝুঁকে পড়লাম। কেনবার সময় তখনও দেখেছিলাম, এখনো দেখলাম বইখানিকে যেন লাল পেন্সিলের দাগ দিয়ে অতি যত্নে পড়েছে। বইয়ের যে পাতাটা খোলা, তারই নিচের দিকে যে জায়গাটা লাল পেন্সিলের দাগ দেওয়া ছিল, অন্যমনস্কর মতো সেই লাইন কটা পড়ে ফেললাম। লেখা রয়েছে,
মানুষের মৃত্যুর কোনো স্থিরতা নেই, যে কোনো মুহূর্তে তুমি মরিয়া যাইতে পারো। সুতরাং তাহার পূর্বে তোমার ঋণ তুমি পরিশোধ করিও, তাহা না হইলে সত্যি ভাবিয়ে তুললে কার কাছে আমার কি কি ঋণ আছে। আমি ভাবতে বসলাম। মনে পড়ল আমার এক বন্ধুর কাছে ৫টি টাকা আমি একবার ধার নিয়েছিলাম। দিচ্ছি দিচ্ছি করে আর দেওয়া হয়নি। সে আজ প্রায় ৫-৬ মাস হয়ে গেল। বন্ধুর সঙ্গে আমার আর দেখাও হয়নি। তার কোনো খবরও নিতে পারিনি। টাকার কথা আমার মনেই ছিল না। তৎক্ষণাৎ ড্রয়ার থেকে ৫টি টাকা বের করে পকেটে নিয়ে আমি বেরিয়ে পড়লাম শ্যামবাজারে বন্ধুর বাড়ি। গিয়ে দেখি বন্ধু আজ ২ মাস ধরে শয্যাগত। ধরতে গেলে একরকম মৃত্যুশয্যায়। এমনই রুগ্ন কঙ্কালসার হয়ে গেছে যে দেখলে আর চেনবার জো নেই। বিকারগ্রস্ত রুগী, আমায় দেখে সে চিনতেই পারলে না। তার বিধবা দিদি আমার কাছে এসে দাঁড়ালেন। দেখলাম তার চোখ দুটি ছলছল করছে। আসবার সময় টাকা ৫টি তার দিদির হাতে দিয়ে দিলাম। বললাম, অজিত পেত আমার কাছে। দিদির মুখখানি কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। তার সঙ্গে সঙ্গে ২ চোখের কোণ বেয়ে ২টি অশ্রুর ধারা গড়িয়ে এলো। ঠোঁট দুটো একবার চেপে প্রাণ করে নিজেকে সামলে নিয়ে দিদি বললেন, কি উপকার যে তুমি আমাদের করলে ভাই। ৫ টাকার কথায় আজ আমি সারাদিন ভেবেছি। ডাক্তার বলে গেছেন টাকা না পেলে তিনি আর ইঞ্জেকশন দেবেন না। তারপর খবর পেয়েছি অজিত সেরে উঠেছে। মৃত্যুর মুখ থেকে একরকম বেঁচে ফিরে আসাই বলতে হবে। দিদি বলেন, আমার দেওয়া সেই ৫টি টাকা না পেলে বোধহয় সে বাঁচত না। কিন্তু তার এই বাঁচার সঙ্গে আমার সেই ভুতুড়ে বইটারও কি কোনো সম্বন্ধ আছে? আছে কি না সে কথা আমি মাঝে মাঝে ভাবি। ভেবে কোনো কুল কিনারা পাই না। গল্পটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে আমাদের পাশে থাকুন।